In this video, we study about the search for genetical material. তো 1870 সালে আমরা দেখেছিলাম মেন্ডেল কাজ করছিলেন তার মোটর গাছের ওপরে। হি ওয়ার্কড অন পিজন স্যাটাইভাম এবং প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স দিয়েছিলেন। প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স দিয়েছিলেন। আর ঠিক সেই সময়ে ফ্রেডরিক মিসার তিনি একটা টার্ম দিয়েছিলেন যে নিউক্লিন। 1869 বা 70 সালে এরকম ফ্রেডরিক মিসার নিউক্লিন ডিসকভার করেন। তৎকালীন অবস্থায় ডিউরিং দ্যাট টাইম মাইক্রোস্কোপ আর নট অ্যাডভান্সড বা কমিউনিকেশন প্রবলেমের জন্য কাজটা অনেক দিন ধরে সাবপ্রেস কন্ডিশনে থেকে যায়। অর্থাৎ এই মেন্ডেলের কাজ, ফ্রেডরিক মিসারের নিউক্লিন ইডিসি ওয়ার্কড রিমেইন সাবপ্রেস কন্ডিশন। লেটার 1926 many scientists done various experiments for the search of molecular mechanism. সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট করলেন যে কি পদার্থ এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যায়। বিভিন্ন সায়েন্টিস্ট কাজ করেছিলেন ওই সময় কি আমরা দেখেছিলাম যে 1901-2 সালে বা 1905 সালে, সম্ভবত 1902 সালে সার্টেন অ্যান্ড বোভেরি কাজ করছিলেন। তারপরে তারা দিয়েছিলেন কি না ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। তারপরে থমাস হান্ট মর্গেনও কাজ করছিলেন। ভেরিয়াস সায়েন্টিস্ট কাজ করছিলেন, কিন্তু তাদের কাজটা ছিল ভেরি ন্যারো লেভেল, সংকীর্ণ লেভেলের কাজ ছিল বলছেন সেটি। এখানে তারা কোনো মোটামুটি কনক্লুশনে আসতে পারছিল না যে এক জেনারেশন থেকে অন্য একটা জেনারেশনে কি যায়। তো 1928 সালে ফ্রেডরিক গ্রিফিথ এটা পরীক্ষা করলেন। সেই পরীক্ষাটার নাম কি ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। তো ইন দ্য ইয়ার 1928 scientist Frederick Griffith he done an experiment. সেই এক্সপেরিমেন্টের নাম কি না ট্রান্সফরমেশন experiment. He done transformation experiment. For this experiment he used কি ইউজ করেছিলেন না
mice and Streptococcus pneumoniae, which causes pneumonia. স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি যেটা কিসের জন্য দায়ী না নিউমোনিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়াল ডিজিজের জন্য দায়ী। এটি একটা ব্যাকটেরিয়া। দিস ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াকে যখন তিনি কালচার করলেন, হি কালচার্ড this bacteria in a plate, অর্থাৎ একটা প্লেট থাকে যাকে মাস্টার প্লেটও বলা হয়। তো যখন কালচার করলেন না এরকম একটা কালচার প্লেটে ব্যাকটেরিয়া যখন কালচার করলেন কি দেখলেন, কিছু কিছু ব্যাকটেরিয়া এর কলোনি যেটা গঠিত হয়েছে, কিছু কিছু ব্যাকটেরিয়া যেটা কলোনি হয়েছে সেটা কি না one bacterial culture colonies form smooth colonies and another bacteria form rough colonies. তিনি যখন ব্যাকটেরিয়াকে কালচার করলেন স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া নিউমোনি দেখলেন যে কিছু কিছু জায়গায় কলোনিজ গঠিত হয়েছে, সেখানে কলোনিজ হলেও সেখানে 100-200 বা যত সংখ্যক ব্যাকটেরিয়া থাকতে পারে। রাফ কলোনিজও গঠিত হয়েছে। স্মুথ কলোনিজ যেটা গঠিত হয়েছে, পরে তিনি দেখলেন যে স্মুথ কলোনি এই কারণে গঠিত হয়েছে না এই কলোনিজ বা একটা ব্যাকটেরিয়ার গায়ের উপরে মিউকাস কোট, দ্যাট ইজ মিউকাস কোট, এটা মেড অফ পলিস্যাকারাইড, মিউকাস কোট প্রেজেন্ট। অর্থাৎ এই ব্যাকটেরিয়ার উপরে এরকম বা সেল ওয়ালের উপরে এরকম ক্যাপসুল লেয়ার, তাহলে এটা কি ক্যাপসুল লেয়ার প্রেজেন্ট। আর রাফ কলোনিজ এদের ক্ষেত্রে কি না মিউকাস কোট দ্যাট ইজ পলিস্যাকারাইড ইজ অ্যাবসেন্ট, সেই জন্য এটা রাফ, অর্থাৎ the lack of polysaccharide. Smooth colonies they are virulent. ভিরুলেন্টের আর একটা সিনোনিম হলো প্যাথোজেনিক। দে আর ভিরুলেন্ট অর্থাৎ এরা প্যাথোজেনিক, অর্থাৎ দে কজেস, প্যাথোজেনিক মিন্স অর্থাৎ দে কজেস নিউমোনিয়া। অর্থাৎ এই ব্যাকটেরিয়াকে দিয়ে অর্থাৎ স্মুথ কলোনিজকে দিয়ে যখন ইঁদুরের উপরে অ্যাটাক করা হয় তখন ইঁদুরটা নিউমোনিয়া হয়ে যায়। আর রাফ কলোনিজ they are non-virulent or non-pathogenic. তাহলে এটা কি হবে নন প্যাথোজেনিক, they not causes pneumonia.
আর একটা পার্থক্য কি না, এই স্মুথ কলোনিজ এবং রাফ কলোনিজের বিভিন্ন স্ট্রেন তিনি দেখতে পেয়েছিলেন। হি অলসো ফাউন্ড ভেরিয়াস স্ট্রেন। STRAIN, স্ট্রেন হলো এরকম একটা জিনিস যে সেম জেনাস সেম স্পিসিস কিন্তু আলাদা আলাদা ক্যারেক্টার থাকা, সেটাকে বলা হয় স্ট্রেন। তো স্ট্রেনটা আরেকবার সেম জেনাস, এখানে সেম স্পিসিস কিন্তু আলাদা আলাদা বিভিন্ন ক্যারেক্টার, কিছু ক্যারেক্টার থাকে যেটা মিউটেশনের ফলে সেগুলো তাদের অর্জিত হয়, তাদেরকে বলা হয় স্ট্রেন। হি অলসো ফাউন্ড ভেরিয়াস স্ট্রেন, এবং স্ট্রেনগুলোর উদাহরণ কি না, S1 স্ট্রেন, S2 স্ট্রেন, S3 স্ট্রেন, ETC, যেখানে S এর ফুল ফর্ম হলো স্মুথ, আর এপাশে অনুরূপভাবে R1 স্ট্রেন, R2 স্ট্রেন, R3 স্ট্রেন। For his experiment অর্থাৎ তিনি তার পরীক্ষার জন্য এই ট্রান্সফর্মিং এক্সপেরিমেন্টের জন্য তিনি কি কি নিয়েছিলেন না, S3 এবং R2 স্ট্রেন নিয়েছিলেন, S3 স্ট্রেন এবং R2 স্ট্রেন। For his experiment he select S3 and R2 strain. তো for his experiment he select কি বললাম, S3 and R2 strain। তো গ্রিফিথের পরীক্ষাকে বলা হয় ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট। ডেফিনেশন অফ ট্রান্সফরমেশন ইজ যে বহিরাগত কোনো একটা পদার্থের উপস্থিতিতে কোনো একটা জীবের যে জেনেটিক্যাল চেঞ্জ হয় তাকে বলা হয় ট্রান্সফরমেশন। তাহলে ট্রান্সফরমেশনের ডেফিনেশন কি, ডেফিনেশন হলো এটাই যে বহিরাগত কোনো বায়োকেমিক্যাল পদার্থের উপস্থিতিতে, বহিরাগত কোনো পদার্থের প্রেজেন্সে কোনো জীবের জেনেটিক্যাল অ্যাকাউন্টের যে পরিবর্তন হয় তাকে ট্রান্সফরমেশন বলে। আমরা এখানে দেখব কি বহিরাগত পদার্থ এবং কার জেনেটিক্যাল অ্যাকাউন্ট চেঞ্জ হচ্ছে। আমরা এখানে দেখব যে কিভাবে ট্রান্সফরমেশন হচ্ছে। বহিরাগত কোনো পদার্থের উপস্থিতিতে কোনো জীবের জিনগত যে পরিবর্তন হয় তাকে ট্রান্সফরমেশন বলে। তাহলে আমরা এখানে হেডলাইন করি গ্রিফিথের এক্সপেরিমেন্ট, একধারে করি স্টেপস, কি স্টেপস করেছিলেন, কটা স্টেপস, অবজারভেশন কি দেখি, মানে অবজারভেশন কি ছিল, পর্যবেক্ষণ কি ছিল। ফার্স্টে তিনি কি করলেন না, তিনি লাইভ R2 ব্যাকটেরিয়াল স্ট্রেন, লাইভ R2 ব্যাকটেরিয়াল স্ট্রেন নিলেন এবং সেটাকে ইনজেক্ট করলেন কোথায় না, ইনজেক্ট ইনটু ব্যাকটেরিয়াল স্ট্রেনকে ইনজেক্ট ইনটু মাইস, ইঁদুরের দেহে তিনি ইনজেক্ট করলেন। কি দেখলেন
অবজারভেশনে দেখলেন যে মাইস লিভড, অর্থাৎ মাইস সারভাইভড হয়ে গেছে, লিভড অর সারভাইভড, মাইস লিভড অর সারভাইভড। অর্থাৎ আমরা দেখেছি R2 স্ট্রেনটা নন প্যাথোজেনিক আর নন ভিরুলেন্ট, ইঁদুরের দিয়ে ইনজেক্ট করলে ইঁদুর মরবে না। এরপর তিনি কি ইনজেক্ট করলেন না লাইভ S3 ব্যাকটেরিয়াল স্ট্রেন, আর ব্যাকটেরিয়াল স্ট্রেন লিখছে না, লাইভ S3 ব্যাকটেরিয়াল স্ট্রেন নিলেন, ইনজেক্ট ইনটু মাইস। কি দেখলেন পরের স্টেপ 2 পরীক্ষায়, 2 নম্বর পরীক্ষা, এখানে স্টেপসে দেখলেন মাইস ডাইড, মাইসটা মারা গেছে। আমরা জানি যে লাইভ S3 ব্যাকটেরিয়াল স্ট্রেন, S3 স্ট্রেনটা যেহেতু ভিরিলেন্ট, ইট কজেস প্যাথোজেনিক, তাহলে ইঁদুরটা মারা যাবে। 3 নম্বরে তিনি কি এক্সপেরিমেন্ট করলেন না লাইভ S3 কে তিনি হিট দিয়ে, অর্থাৎ মেরে দিলেন, হিট কিল S3 ব্যাকটেরিয়াল স্ট্রেন নিলেন, অর্থাৎ এটাকে ইনজেক্ট করলেন ইনটু মাইস। তাপ প্রয়োগ করে S3 ব্যাকটেরিয়াল স্ট্রেনকে কিল করলেন এবং তাকে ইঁদুরের দিয়ে ইনজেক্ট করলেন। দেখলেন যে মাইস সারভাইভড, মাইসটা বেঁচে গেছে। তো তাপ প্রয়োগ করে S3 ব্যাকটেরিয়াল স্ট্রেন ছিল তাকে মেরে দেওয়া হয়েছে, তারপর ইঁদুরদের ইনজেক্ট করেছে, এখানে ইঁদুর বেঁচে গেছে। 4 নম্বর এক্সপেরিমেন্ট যখন করলেন তিনি কনফিউজড হয়ে গেলেন যে সেই 4 নম্বর এক্সপেরিমেন্টে কি না হিট কিল S3 প্লাস একসাথে কি দিলেন না লাইভ R2 স্ট্রেন ব্যাকটেরিয়াল স্ট্রেন, হিট কিল S3 ব্যাকটেরিয়াল স্ট্রেন এবং লাইভ R2 কে কম্বাইন্ড করে, এটা কম্বাইন্ড করে ইনজেক্ট করলেন কার দেহে, ইঁদুরের দেহে। দেখলেন যে ইঁদুর মারাই গেছে, মাইস ডাই। এটাও ঠিক ছিল, এটাও ঠিক ছিল, এটাও ঠিক ছিল। যখন তিনি এই 4 নম্বর স্টেপস করে দেখলেন যে ইঁদুর যখন মারা গেছে, তখন তিনি কনফিউজড হয়ে গেলেন যে কি ব্যাপার, যে হিট কিল S3 ব্যাকটেরিয়াল এবং লাইভ R2 কে কম্বাইন করে ইঁদুর দিয়ে প্রয়োগ করে ইঁদুর মারা যাচ্ছে। তিনি কি কনক্লুশন দিলেন, he also found he also found live R2 and live S3 in the dead mice, অর্থাৎ এই ডেড মাইসের টিস্যুকে নিয়ে, টিস্যু যখন এক্সপেরিমেন্ট করলেন না এই ডেড মাইসের টিস্যু থেকে তিনি কি কি পেলেন না লাইভ R2 পেলেন, তার সাথে কি কি পেলেন না লাইভ S3 স্ট্রেনও পেলেন। আমরা একটু আগে দেখেছিলাম শুধু যদি লাইভ R2 থাকে তাহলে
মাইস মারা যায় না, শুধু যখন এসটি থাকে তখন মাইস মারা যায়। হিট কিল দিলে মাইস মারা যায় না, কিন্তু যখন কম্বাইন করে দেওয়া হয়েছিল তখন ইঁদুরটা মারা গেছিলো। তিনি যখন এই ইঁদুরের টিস্যু নিয়ে এক্সপেরিমেন্ট করলেন, দেখলেন যে সেই টিস্যু তার সেলের মধ্যে লাইভ R2 ব্যাকটেরিয়াল স্ট্রেনও পাওয়া গেছে এবং লাইভ H3 ব্যাকটেরিয়াল স্ট্রেনও পাওয়া গেছে। From this experiment he concluded that, তাহলে কনক্লুশন কি দিলেন তার পরীক্ষা থেকে? কনক্লুশন ছিল এটা যে হিট কিল এইচকে মিন্স এখানে হিট কিল S3 থেকে কিছু একটি পদার্থ or substance, from the heat kill S3 কিছু একটি সাবস্টেন্স goes to the live R2 স্ট্রেনের কাছে গেছে and live R2 স্ট্রেনকে ট্রান্সফর্ম অর্থাৎ রূপান্তরিত করেছে কিসে? ইনটু লাইভ H3 ব্যাকটেরিয়া স্ট্রেন বা লাইভ H3 ব্যাকটেরিয়াতে পরিবর্তিত করেছে। লাইভ H3 না হলে তো ইঁদুর মারাই যাবে না, কারণ লাইভ R2 তো মারতেই পারে না। তো তিনি এই এক্সপেরিমেন্ট থেকে কি দিলেন না, হিট কিল S3 থেকে কিছু একটি পদার্থ goes to the live R2 strain and live R2 স্ট্রেনকে কনভার্ট করেছে কিসে? লাইভ H3 স্ট্রেনে। তার জন্য তো ইঁদুর মারা গেছে। তো এই কিছু একটা পদার্থ কি গেছে তিনি জানতে পারেনি, সেই কিছু একটা পদার্থকে তিনি কি বললেন না, যেহেতু ট্রান্সফর্ম করেছে এর নাম দিলেন কি? ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। আমাদের এইচএসে আসে ট্রান্সফর্মিং প্রিন্সিপাল কি 2 নম্বরে, 1 নম্বর দেয় ট্রান্সফর্মিং প্রিন্সিপাল কি। So from this experiment he concluded that from the heat kill S3 some biochemical substance goes to the live R2 and live R2 convert or transformed into live S3. He called this substance is transforming principle. তো কোয়েশ্চেন আছে ট্রান্সফর্মিং প্রিন্সিপাল কি? তো এটা ছিল গ্রিফিথের পরীক্ষা। আমাদের এইচএসে আসে গ্রিফিথের পরীক্ষা বর্ণনা করো, 4 মার্কের আছে। তো এরকম করে লিখলে আমরা লিখব আমরা। আর এই পরীক্ষা থেকে কি কনক্লুশন মোটামুটি সূচনা হয় যে বায়োকেমিক্যাল নেচার of genetical material was not confirmed by this experiment. কিন্তু গ্রিফিথের এই পরীক্ষা থেকে জেনেটিক্যাল ম্যাটেরিয়াল কিছু একটা পদার্থ, সেটা জেনেটিক্যাল ম্যাটেরিয়াল হোক, তার
biochemical nature of genetical material was not confirmed by this experiment. এই এক্সপেরিমেন্ট থেকে ওই জৈব রাসায়নিক পদার্থের জেনেটিক্যাল ম্যাটেরিয়ালের জৈব রাসায়নিক প্রকৃতি জানা যায়নি এই এক্সপেরিমেন্ট থেকে। তো পরবর্তীকালে আরও তিনজন বিজ্ঞানী এলেন। সেই তিনজন বিজ্ঞানী কে, তারপরে আমরা হেডলাইন করি বায়োকেমিক্যাল ক্যারেক্টারাইজেশন অফ ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। বায়োকেমিক্যাল characterization of transforming principle। ট্রান্সফর্মিং প্রিন্সিপাল এর বায়োকেমিক্যাল ক্যারেক্টারাইজেশন খোঁজা হচ্ছে এখানে। তো 1928 সালে এই কাজটা করেছিলেন কে, যে গ্রিফিথের পরীক্ষা ছিল 1933 সাল থেকে 1944 সাল পর্যন্ত তিনজন বিজ্ঞানী এই ট্রান্সফর্মিং প্রিন্সিপালের বায়োকেমিক্যাল নেচার খোঁজার চেষ্টা করছিলেন। সেই তিনজন বিজ্ঞানী কে কে? অ্যাভেরি, ম্যাকলিওড and McCarty, CRTY। প্রায় 16 বছর পরে, আফটার 16 years, they concluded that DNA is the GM, অর্থাৎ জেনেটিক্যাল ম্যাটেরিয়াল। বিফোর দেয়ার এক্সপেরিমেন্ট, তারা কাজ শুরু করার আগে, মানে কনক্লুশন দেওয়ার আগে যে জেনেটিক্যাল ম্যাটেরিয়াল ডিএনএ, এই কাজ শুরু করার আগে, বিফোর দেয়ার এক্সপেরিমেন্ট, they think or they thought that the nature of biochemical substance, the nature of transforming principle is protein। এটা এমসিকিউ আছে। তারা যখন পরীক্ষা শুরু করেছে, কনক্লুশন আসেনি, তখন তারা ভেবেছিল কি যে গ্রিফিথের ট্রান্সফর্মিং প্রিন্সিপাল আসলে কি প্রোটিন। কনক্লুশন অর্থাৎ কাজ শেষ করার আগে ভেবেছিল ওটা সম্ভবত প্রোটিন, কিন্তু 16 বছর পরে তারা কনক্লুশন দেন কি যে দ্য নেচার অফ ট্রান্সফর্মিং প্রিন্সিপাল or biochemical characterization of transforming principle is DNA। তো এখানে তারা কাজ করার আগে MCQ আছে, they also discovered 3 enzymes for undergoing experiment। they also discovered, তারা তাদের কাজ চলাকালীন 3টি উৎসেচকও ডিসকভার করেছিলেন। কি কি সেই উৎসেচক? না, DNase which degrade or digest কাকে ডিগ্রেড করে দেয়? না, ডিএনএ কে।
RNAs which degrade or digest RNA, protease which degrade or digest protein. What is the difference between DNA and DNase? RNA and RNase. So what is the difference between DNA and DNH? এখানে আমরা লিখে দিয়েছি কোশ্চেনটা, এটা ডিএনএ হলো মেনি ডিএনএ অ্যান্ড ডিএনএস হলো ডিএনএ ডাইজেস্টিং এনজাইম, কারণ এনজাইমের শেষে কি থাকে, এএসই। অনুরূপভাবে আরএনএস অ্যান্ড আরএনএজ, এরা মেনি আরএনএস, আর এটা হচ্ছে আরএনএ ডাইজেস্টিং এনজাইম। ডিএনএস, RNAs, these enzymes are found in our intestinal juice, আন্ত্রিক রসে এই এনজাইমগুলো থাকে। এরপরে আমরা দেখব যে they also purified or isolated DNA, RNA, protein and other biochemical substance from the heat kill S3 from the heat kill S3 bacterial strain. They also purified or isolated DNA, RNA, protein and other biochemical substance from the heat kill S3 bacterial strain. তারা সেম এক্সপেরিমেন্ট করেন গ্রিফিথের মতো। তাদের এক্সপেরিমেন্ট কি ছিল? এক্সপেরিমেন্ট এক পাশে প্রথমে কি করলেন না, হিট কিল S3 ছিল, আর কে ছিল না লাইভ R2 ছিল, এই কালচার প্লেটের মধ্যে তারা একটা উৎসেচক দিয়ে দিলেন। সেই উৎসেচকটার নাম কি? প্রোটিয়েজ। তাহলে গ্রিফিথের পরীক্ষায় ছিল যে হিট কিল থেকে কিছু একটা সাবস্টেন্স লাইভ R2 তে যাচ্ছিল এবং লাইভ R2 কে ট্রান্সফর্ম করছিল লাইভ S3 তে। ধরে নিচ্ছি কিছু একটা সাবস্টেন্স, সেটা ধরলাম কি যাচ্ছিল, প্রোটিন, কিন্তু কোন উৎসেচক দিয়ে দেওয়া হয়েছে? প্রোটিয়েজ। ও কি করবে? এই প্রোটিয়েজ এনজাইম ডিগ্রেড or digest protein
তাহলে প্রোটিয়েজ এনজাইম ডাইজেস্ট প্রোটিন। এবার এই সাসপেনশনটাকে নিয়ে অর্থাৎ হিটকিল H3 এবং লাইভ R2 স্ট্রেন ব্যাকটেরিয়াল স্ট্রেন দেওয়া আছে, তার মধ্যে প্রোটিজ এনজাইম দিয়ে দেওয়া আছে। কিছুক্ষণ পরে এই ব্যাকটেরিয়াল স্ট্রেনটাকে কালচার করে কোথায় দিলেন? ইনজেক্ট ইনটু মাইস। যখন ইঁদুর দিয়ে ইনজেক্ট করলেন, দেখলেন যে ইঁদুর ডাইড। অর্থাৎ এখানে কনক্লুশন কি হয়ে যেতে পারে না, একটা থেকে যে ট্রান্সফরমেশন অকার, অর্থাৎ ট্রান্সফরমেশন নট ইনহিবিটেড, ট্রান্সফরমেশন নট ইনহিবিটেড or not prevent, অর্থাৎ that is transformation occur। সেকেন্ডে কি করলেন না, হিট কিল H3 ব্যাকটেরিয়াল স্ট্রেন ছিল, তার সাথে কি দিয়ে দিলেন না লাইভ R2 ব্যাকটেরিয়াল স্ট্রেন ছিল। এবার এর মধ্যে তিনি কি দিলেন না আরএনএজ। ধরে নিচ্ছি আমরা গ্রিফিথের পরীক্ষা দেখেছিলাম যে হিট কিল থেকে কিছু একটা সাবস্টেন্স লাইভ R2 তে যাচ্ছিল এবং লাইভ R2 কে কনভার্ট করছিল কিসে না S3 তে। S3 ইজ ভিরুলেন্ট। তো ধরে নিচ্ছি কিছু একটা সাবস্টেন্স কে যাচ্ছিল, আরএনএ যাচ্ছিল, কিন্তু আরএনএ উৎসেচক কি করে? আরএনএ কে ডাইজেস্ট করে যায়। আরএনএ এনজাইম কি করে? ডাইজেস্ট আরএনএ। এবার এই সাসপেনশনটাকে নিয়ে বা এই কালচার প্লেটের ব্যাকটেরিয়াকে নিয়ে ইনজেক্ট ইনটু মাইস, ইঁদুরের দিয়ে ইনজেক্ট করলেন, দেখলেন যে মাইস অলসো ডাইড। অর্থাৎ এখানেও কি ট্রান্সফরমেশন নট ইনহিবিটেড, দ্যাট ইজ ট্রান্সফরমেশন occur. In the last set of experiment, কি ছিল? হিট কিল H3 প্লাস লাইভ R2 ব্যাকটেরিয়াল স্ট্রেন। এই কালচার প্লেটের মধ্যে তিনি কি দিয়ে দিলেন? দিয়ে দিলেন কি না ডিএনএজ। ধরে নিচ্ছি কিছু একটা সাবস্টেন্স, আগের মধ্যে গ্রিফিথের পরীক্ষাতে হিট কিল থেকে কিছু একটা সাবস্টেন্স লাইভ R2 তে যাচ্ছিল এবং লাইভ R2 কে কনভার্ট করছিল কিসে না লাইভ S3 তে, বা লাইভ R2 কে এনেবল করছিল লাইভ S3 থেকে লাইভ S3 তে কনফার্মড হওয়া। ধরে নিচ্ছি কে চলে যাচ্ছে ডিএনএ, কিন্তু ডিএনএ উৎসেচক কি করে? ইট ডাইজেস্ট ডিএনএ কে ডাইজেস্ট করে দিয়েছে, ডিএনএ যেতে পারেনি। এবার এই সাসপেনশনটাকে নিয়ে তিনি কোথায় ইনজেক্ট করলেন না ইনজেক্ট ইনটু মাইস। দেখলেন যে মাইস সারভাইভড, অর্থাৎ মাইস বেঁচে গেছে। অর্থাৎ এখানে ট্রান্সফরমেশন নট অকার, এখানে ট্রান্সফরমেশন হয়নি, অর্থাৎ হিট কিলটা লাইভ R2-র মধ্যে যেতে পারেনি এবং লাইভ R2 কে কনভার্ট করতে পারেনি লাইভ S3 তে। কারণ কি? ডিএনএ উৎসেচক কি করেছে না ডিএনএ কে ডাইজেস্ট করে দিয়েছে, ডিএনএ কে ডাইজেস্ট করে দিয়েছে বলে লাইভ R2টা কনভার্ট হতে পারে লাইভ S3 তে। তার ফলে ওই সাসপেনশনটাকে নিয়ে বা ওই কালচার প্লেটের ব্যাকটেরিয়াকে নিয়ে যখন ইঁদুরের যে ইনজেক্ট করলেন মাইস সারভাইভ হয়ে গেছে, ট্রান্সফরমেশন নট অকার।
ট্রান্সফরমেশন হয়নি বলেই মাইসটা কী হয়ে গেছে, বেঁচে গেছে। যখনই ট্রান্সফরমেশন হচ্ছে দেখো, ইঁদুরটা মারা যাচ্ছে। এখানে দেখো ট্রান্সফরমেশন হচ্ছে, ইঁদুর মারা যাচ্ছে। যখন ট্রান্সফরমেশন হয়নি, ট্রান্সফরমেশন নট অকার, ইঁদুর এখানে আর মাইস লাইভড, মাইসটা বেঁচে গেছে। তাহলে এই পরীক্ষা করে তিনি দেখালেন যে গ্রিফিথের পরীক্ষায় দেখেছিল যে গ্রিফিথ কিছু একটা সাবস্টেন্স, সেটা তিনি কনক্লুশন দিতে পারলেন না, ট্রান্সফর্মিং প্রিন্সিপাল নাম বলে ছেড়ে দিয়েছিলেন যে কিছু একটা সাবস্টেন্স যেটা ইনজেক্টেড। তো এখানে দেখো অনলি দ্য, এই এক্সপেরিমেন্টে এখানে অনলি দ্য ডিএনএ ক্যান ট্রান্সফর্ম লাইভ R2K ইন্টু লাইভ S3। তাহলে এখানে লিখি আমরা অনলি ডিএনএ ক্যান transformed, only DNA can transformed, only DNA can transform the live R2 strain into live S3 strain। অর্থাৎ এই এক্সপেরিমেন্টে কেবলমাত্র ডিএনএ ট্রান্সফর্ম করতে পারে লাইভ R2 স্ট্রেনসকে, হিট কিল থেকে কিছু একটা সাবস্টেন্স লাইভ R2কে কনভার্ট করতে পারে কিসে, লাইভ S3 স্ট্রেনে। এখানেও দেখো ইন দিস এক্সপেরিমেন্ট অনলি ডিএনএ, not RNA, not protein, only DNA can transform hit kill S3 কে, অর্থাৎ এই মিক্সচারে রেখে দিলে only DNA can transform live R2 into live S3 strain। এখানে এই ভাষাটা লিখি only DNA can transform the live R2 strain into live S3 strain। আর এখানে দেখো যেহেতু ডিএনএ উৎসেচক দিয়ে দেওয়া হয়েছে, এখানে ডিএনএটা যেতে পারেনি হিট কিল S3 থেকে লাইভ R2কে, এবং লাইভ R2কে ট্রান্সফর্ম করতে পারেনি লাইভ S3তে, লাইভ S3তে কনভার্ট হতে পারেনি বলে, বা লাইভ S3তে ট্রান্সফর্ম হতে পারেনি বলে ইঁদুর এখানে মারা যায়নি, অর্থাৎ এখানে ট্রান্সফরমেশন হয়নি। তাহলে এই পরীক্ষার মাধ্যমে, যে এই পরীক্ষাকেও বিজ্ঞানীরা তখন মানতে চায়নি, মেনি সায়েন্টিস্ট আর নট কনভিন্সড আর নট কনফার্ম দ্যাট ডিএনএ অ্যাজ এ জেনেটিক্যাল ম্যাটেরিয়াল। এর পরবর্তীকালে 1952 সালে দুজন বিজ্ঞানী আসবে, হার্শে এবং চেজ, একটা পরীক্ষা করেন, The unequivocal proof of DNA as a genetical metal comes from Hershey and Chase experiment। এর পরের টপিকে আমরা আসবো হার্শে এবং চেজের পরীক্ষা।